আরও ১ ঘন্টা অতিবাহিত হয়। আলোর মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফোনটা লাগাতার বন্ধ। আলোকে কেয়ারলেস ভাবে। আসলে কেয়ারলেস তো সে নিজে। আসুক আজকে। আজ এত কথা শোনাবে ওই ইয়াশার মির্জা। জনমের শিক্ষা দেওয়া যাবে। উঠে দাঁড়ায় আলো। ফোনটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রুম লক করে। তারপর হোটেলের লিফটের দিকে যায়। তুমি মিঞ্জো? ১৯-২০ বছরের একজন ছেলে শামিনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার চেহারা ভাবলেছিন। শামিন বলে, দেখো মিঞ্জো, আমি স্পষ্ট কথা এবং কাজ পছন্দ করি। তোমাকে আমি ওই লকেটটা সমপরিমাণ মূল্য দিয়ে দেব। তুমি আমাকে লকেটটা দাও। মিঞ্জো এমনভাবে শামিনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই বুঝতে পারছে না। শামিন বলে, বিশ্বাস হচ্ছে না? কথাটা বলে শামিন নিজের কার্ড বের করে বলে, চলো এক্ষুনি দিচ্ছি। তুমি শুধু আমাকে লকেটটা দাও মিঞ্জো, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই ব্যাপারে তোমার মালিক কিছুই জানবে না। শামিনের হাতের কার্ডটার দিকে তাকিয়ে মিঞ্জো আবারও সামনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, আমার কাছে কোনো লকেট নেই স্যার। শামিনের মাথা প্রচণ্ড রাগ উঠে যায়, কিন্তু সে তার নার্ভ ঠান্ডা করার চেষ্টা করে বলে, দেখো মিঞ্জো, এটা আমি আমার ওয়াইফের জন্য খুব ভালোবেসে কিনেছি। ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে বাড়িয়ে দেব টাকা। কণ্ঠের আকুলতা শামিনের। সেই আকুলতা খুবই রহস্যজনকভাবে ১৯ বছর ছেলেটিকে বুঝতে সক্ষম হলো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আপন মনে মিঞ্জো বলে, কেন যে আমি এত ভালো হলাম? তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সে লকেটটা বের করে শামিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন কেটে পড়ুন হিরো, আমার চাকরি যাওয়ার আগে। শামিন আনন্দিত চোখে লকেটটার দিকে তাকিয়ে আছে। তারপর মিঞ্জোর দিকে কৃতজ্ঞতা ভঙ্গিতে তাকিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ মিঞ্জো। তুমি চাইলে আমি তোমাকে কিছু ক্যাশ। শামিন ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করতে থাকে। মিঞ্জো শামিনকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই। তারপর কয়েক মুহূর্তে কিছু একটা ভেবে বলে, আচ্ছা, অর্ধেক দিন। ভালো মানুষই একটা দাম আছে। ফ্রিতে ভালো মানুষই দেখানো ঠিক না। একটু থেমে তারপর আবার বলে, আমার ছোট বোনের জুতো কিনবো। শামিন হেসে পুরো টাকাটা মিঞ্জোর হাতে দিয়ে বলে, পুরোটাই নাও, তোমার নিজের জন্য কিনে নিও। গভীর রাত। সবাই আলোর দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আলো সরাসরি রিসিপশনে চলে যায়। রিসিপশনিস্ট মেয়েটি আলোর দিকে তাকিয়ে হেসে বলে, বলুন ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার স্বামী ৫ ঘন্টা পেরিয়ে গিয়েছে হোটেল থেকে বের হলো। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য কোনো উপায় নেই তার সাথে যোগাযোগ করার? না, আমার কাছে কোনো ক্যাশ আছে না কার্ড। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব কিছু বুঝতে পারছি না। ম্যাম, আপনার স্বামী কোথায় গিয়েছে? সেন্তোসা আইল্যান্ড থেকে খানিকটা দূরে হাইওয়ে সংলগ্ন অ্যাসেম্বলি পার্কের মোটেলে। আমি ঠিকভাবে বলতে পারছি না। আমি খেয়াল করিনি এত কিছু। আলোর গলা কাঁপছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। রিসিপশনের লোকগুলো আলোর উৎকণ্ঠা বুঝতে পেরে, ম্যাম, আপনি বসুন। আলো বসে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেন তার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে? কেন? রিসিপশনের লোকগুলো নিজেদের মধ্যে কিছু আলোচনা করে। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ম্যাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি আপনাকে। তারপর যদি আপনার মনে সায় না দেয়, আমরা পুলিশকে ইনফর্ম করব। মাত্র ৫ ঘন্টা হয়েছে। মাত্র ৫ ঘন্টা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে? এখান থেকে সেন্তোসা আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে? কতক্ষণ? আলো গলা কাঁপছে। এখন সে দাঁড়িয়ে থাকতে পারছে না। গতকাল রাতের ঘটনা মনে করে আতঙ্কের ভেতরটা জমে যাচ্ছে। তুমি শামিনের বউ না? বাংলা ভাষা শুনে আলো ঘুরে তাকায়। নাফিসা কামাল আর তার হাজবেন্ড আলোর দিকে তাকিয়ে আছে। আলো আতঙ্কিত মুখ দেখে তারা এগিয়ে যায়। আমাকে চিনতে পেরেছ? এয়ারপোর্টে দেখা হয়েছিল। তোমরা ওই হোটেলে উঠেছ। তোমার স্বামী কোথায়? আলো অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে থাকে। কথা জবাব না দিয়ে রিসিপশনে ছুটে যায়। চেঁচিয়ে বলে উঠে, প্লিজ, পুলিশকে ইনফর্ম করুন প্লিজ। নাফিজা কামাল এগিয়ে যায়। আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, কি হয়েছে বেটা? কোনো সমস্যা? আমাদের বলো। আলোর চোখে কানে ভিজে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে বলে, উনি ৫ ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছেন, এখনও ফিরেননি। আমারই ভুল। আমার ওনাকে এত রাতে যেতে দেওয়া উচিত হয়নি।
আমার ভুল। কাঁপতে থাকে আলো, কিছুতেই ধাতস্থ করতে পারছে না, না পাচ্ছে চোখের পানি আটকাতেই। রিসিপশনের লোকগুলো শুকনো মুখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ধপ করে একটা সোফায় বসে পড়ে, বিড়বিড় করে বলে, কেন আমার সাথে এরকম হচ্ছে কেন? নাভিজা আলোর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও মেয়ে, শান্ত হও। 5 ঘন্টা, 5 ঘন্টা ব্যাপার না আন্টি। উনি এমন কখনই করবেন না, আমি ওনাকে চিনি। কথাটা কোনো মতে বলে শেষ এবং শেষমেশে কেঁদেই ফেলে পাথরকন্যা আলো। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিসিপশনের ভদ্রমহিলা পুলিশকে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়। কি হয়েছে আলো? আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে শামিন। শামিনের কণ্ঠস্বর শুনে আলো মাথা তুলে তাকায়। তাদের আশেপাশের লোকজন তাদের দেখতে থাকে। লবিতে একটা ছোফাতে আলো বসেছিল। শামিন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, তুমি এখানে কাঁদছো কেন? কি হয়েছে? আলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার ভেজা দুটো চোখে দৃষ্টি শামিনের চোখের দিকে। শামিনের আলো মুখোমুখি দাঁড়ায়। কি হয়েছে আলো? বলো, তুমি এভাবে কাঁদছো কেন? আলো চুপ করে শামিনের চোখের দিকে তাকিয়ে থাকে। শামিন রাগী গলা বলে, উত্তর দাও, কাঁদছো কেন মেয়ে? কি হয়েছে তোমার? আলো কোনো জবাব দেয় না, পাথরের মতো দাঁড়িয়ে আছে সে। এবং পরক্ষণে শামিনকে অবাক, হতবাক, হতগম্ব এবং চমকে দিয়ে হুট করে সবার সামনে শামিনকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব শামিন বোকার মতো চারিদিকে তাকাচ্ছে। শামিনের পেটের কাছে শার্ট খামচে ধরে রেখেছে আলো। হৃদয় স্পন্দ স্পষ্ট শুনতে পাচ্ছে শামিনের চোখ বড় বড় হয়ে আছে। সে কি স্বপ্ন দেখছে? স্বপ্ন এতটা স্পষ্ট হয়, এতটা রঙিন? মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকায় শামিন। সবাই তাকদের দেখছে। রিসিপশনের লোক জড়ো হয়ে গিয়েছে। আলো তখনও শামিনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছে, কোনো নড়াচড়া করছে না। শামিন মনে হচ্ছে আলো নিঃশ্বাস পর্যন্ত নিচ্ছে না। চঞ্চল উড়োচণ্ডী মেয়েটা কেমন অদ্ভুত শান্ত, নমনীয় লাগছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তে তীব্র অনুভূতি ঘোর কাটে না। শামিন যথাসম্ভব চেষ্টা করে নিজেকে বাস্তবে ফিরিয়ে আনে। না, এটা কোনো স্বপ্ন নয়। সে চোখ নামিয়ে আলোর মাথার দিকে তাকায়। দৃষ্টি আলো সিঁথিতে নিবদ্ধ রেখে নরম গলায় বলে, কি হয়েছে আলো? আলো কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। শামিনের মুখে মাথা ঠেকিয়ে পাশ থেকে নাফিজা কামাল বলে ওঠে, তুমি এলে শেষমেশ। শামিন, কোথায় গিয়েছিলে এত রাতে? এদিকে তোমার স্ত্রী কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছে। ভেবেছে তার 5 ফুট 11 ইঞ্চি সুস্বাস্থ্যবান স্বামীকে কেউ তুলে নিয়ে গিয়েছে কিনা, অথবা হারিয়ে গিয়েছে তার স্বামী। এক্ষুনি পুলিশ নিয়ে তোমাকে খুঁজতে যাচ্ছিল তোমার বউ। শামিন অবাক হয়ে নাফিজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আশেপাশের লোকজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। স্বামী স্ত্রী ব্যক্তিগত মুহূর্তে তারা নাক গলাতে ইচ্ছুক নয়। আলো সে যে মুখ লুকিয়েছে শামিনের বুকে এখনও সেভাবে দাঁড়িয়ে আছে। শামিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আলোর বাহু ধরে ধীরে ধীরে আলোকে নিজে থেকে আলগা করে মুখোমুখি দাঁড় করিয়ে আলোর মুখের দিকে তাকায়। আলো চোখ নামিয়ে রেখেছে। শামিন এক হাত দিয়ে আলোর থুতনি ধরে মুখটা উঁচু করে আলোর চোখে চোখ রাখে। চোখের কার্নিশ এখনও ভেজা মেয়েটার। শামিন নরম গলায় জানতে চায়, কি হচ্ছিল এসব? শামিনের প্রশ্নের জবাব আলো দেয় না। আতঙ্কিত, ভীত, কান্না ভেজা মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় সামনের হাত ছাড়িয়ে নিয়ে নিজের থুতনি থেকে তারপর ছুটে যায় লিফটের কাছে। শামিন বোকার মতো দাঁড়িয়ে আছে। নাফিসা বলে, দেখছো কি? দাঁড়িয়ে যাও। শামিন নাফিসার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা? আমাদের রুম নাম্বার 37। কাল দেখা হবে। এখন যাও ছেলে, তোমার বউয়ের মন ভাঙো। যাও, দেখে মনে হচ্ছে প্রচুর ক্ষেপে আছে তোমার বউ। আলো দাঁড়াও বলছি। আলো কথা শোনো। আলো তাকায় না, পিছু ফিরে তাকায় না, লিফটে উঠে পড়ে। যে লিফটটাতে আলো উঠেছে সেটা ঢোকার চান্স পেল না শামিন। জলদি জলদি পাশের লিফটে উঠে পড়ে সে। 6 তলায় উঠে আলো পিছু নেয়। পিছন থেকে ডেকে যাচ্ছে আলো নাম ধরে। আলো রাগান্বিত চেহারা নিয়ে ছুটতে থাকে অ্যাটলিস্ট 20 ফ্লোরের দিকে। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। শামিন চেঁচিয়ে বলতে থাকে, আলো স্টপ। মানুষ আমাকে স্টাকার ভেবে গণপিটুনি দেবে। দেশের সূর্য সন্তান বিদেশের মাটিতে গণপিটুনি খাবে, এটা চাও তুমি?
দৌড় প্রতিযোগিতায় স্বামী নিয়াশা মির্জা তার সহধর্মীর কাছে হেরে যায়। নিজের রুমে ঢুকে আলো দরজা লক করে দরজা ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। স্বামীন এসে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। হাঁপাতে থাকে সে। কিছু সময় পর নরম গলা বলে, দরজা খোলা। আলো আলো চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে খুলবে না, দরজা খুলবে না। এটাই ওই দায়িত্ব। জ্ঞানহীন পুরুষ আর উপযুক্ত শাস্তি। স্বামীন দরজা আলতো করে চাপড় মেরে বলে, প্লিজ আলো, দরজা খোলো। দেখো সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও দরজাটা। আলো নিশ্চুপ। স্বামীন বলতে থাকে, বড্ড অবিচার করো তুমি আমার সাথে। দোষ কি করেছি সেটা না জানিয়ে শাস্তি দিচ্ছ? গত 6 ঘন্টা আমি লকেট উদ্ধারের পাশাপাশি আর কোনো রাষ্ট্র উদ্ধার করে এসেছি, সেটা বিবরণ দিন। ইয়াশার মির্জা, আপনার হাতে সময় 5 মিনিট। এই 5 মিনিট গত 6 ঘন্টা প্রত্যেকটা মিনিটের হিসেব আপনাকে দিতে হবে। চেঁচিয়ে বলে উঠে আলো। স্বামীনের শার্ট বুকে পকেটে একটা ক্ষুদ্রকার সাদা রঙের ফুল ছিল। সেটা হাত বুলিয়ে স্বামীন হেসে ফেলে। পরক্ষণে বলতে থাকে, এখান থেকে ভিভো সিটি মলে যেতে 40 মিনিট লেগেছে আলো। ক্যাব পাচ্ছিলাম না, তারপর ওখান থেকে 20 মিনিটে ওই মোটেলে পৌঁছালাম। এ গেল 1 ঘন্টা। হিসেব পেয়েছো? ঠান্ডা গলা বলে আলো। তারপর মোটেলে রিসিপশনিস্ট সাথে কথা বলে ম্যানেজারকে মানিয়ে তন্ন তন্ন করে খুঁজে তোমার লকেটটা সেই ওয়াশরুমে। এতে চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা। 3 ঘন্টা। হিসেব পেয়েছি। তারপর যখন লকেটটা খুঁজে পাইনি তখন ওই রুমে বয়দের ডেকে আনে জিজ্ঞাসা করে লকেটটা উদ্ধার করতে করতে আরও 1 ঘন্টা চলে যায়। 4 ঘন্টা। হিসাব পেয়েছি। মোটেল থেকে লকেটটা নিয়ে বের হওয়ার পরে একটু হালকা হয়ে একটা পাবলিক টয়লেটে ঢুকেছিলাম। বেরিয়ে দেখি সন্তোষা টু ভিভো সিটি মলে রাতের শেষ বাসটা 3 মিনিট আগে চলে গিয়েছে। কপাল আমার। ওখানে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টার মতো। একটা ক্যাফে পাচ্ছিলাম না। ফোনটা ডেড হয়ে পড়েছিল। তারপর বাধ্য হয়ে হাঁটতে শুরু করি শর্টকাট রাস্তা ধরে। আবার 20 মিনিট চলে যায়। 4 ঘন্টা 50 মিনিটে। হিসেব পেয়েছো? তারপর ভিভো সিটি মল থেকে বেরিয়ে সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়ে যায়। এখানে পৌঁছাতে আরও 40 মিনিট লেগে যায়। 5 ঘন্টা 30 মিনিটের। হিসাব পেয়েছি। বাকি আধা ঘন্টা। শেষে 15 মিনিট তো তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে আলো, নরম গলায় বলে স্বামীন। ওই আধ ঘন্টার প্রথম 15 মিনিটের হিসেব দিন, তেজি কণ্ঠে আলো বলে। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে, সন্তোষা টু ভিভো সিটি মলে রাতের শেষ বাসটা যেটা আমি মিস করেছিলাম সেটা অ্যাক্সিডেন্ট করেছে আলো। হোটেলের সামনে এসে খবরটা শুনতে থমকে দাঁড়িয়ে ছিলাম 15 মিনিট। আলো কেঁপে ওঠে। স্বামীন চুপ করে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজা নবঘোরার শব্দ হয়। দরজা খুলে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বামীন কয়েক মুহূর্তে আলোর মুখের দিকে তাকিয়ে রুমে ঢুকে দরজা লক করে ঘুরে আলোর দিকে তাকায়। চোখের কার্নিশে এখনও ভেজা আলো রানীর। স্বামীন চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি এখানে আমার সার্জারির জন্য এসেছি, আপনার জন্য দুশ্চিন্তা করে রাত পার করে দিতে নয়। ইয়াশা মির্জা। স্বামীন কয়েক মুহূর্তে তাকিয়ে থাকে আলোর দিকে, তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, রাত পার করলে কই, সকাল হতে এখনও 2 ঘন্টা দেরি। কথাটা বলে শেষ করতে পারে না স্বামীন। আলো এলোপাথারি স্বামীনের বুকে কিল ঘুষি মারতে থাকে। দাঁতে দাঁত চেপে স্বামীন উচ্চস্বরে হেসে ফেলে। হাসতে হাসতে আলো দুহাত শক্ত করে ধরে ফেলে। ধীরে ধীরে আলো শান্ত হয়। তার দৃষ্টি স্বামীনের চোখের দিকে। স্বামীনও তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখে আজ কোনো ঘৃণা নয়, বরং তার জন্য অনুভূতি দেখতে পাচ্ছে সে। তবে কি স্বামীন ইয়াশ নির্বাচনে জয়ী হয়েছে? অস্ফুট স্বরে বলে ওঠে স্বামীন। স্বামীর গায়ে হাত তুলতে নেই, মূর্খ মেয়ে। তোমার মা তোমাকে সহবত শেখায়নি? আলো চুপ করে থাকে। আলোকে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে স্বামীন ধমকে সুরে বলে, ইরেসপন্সিবল লেডি, তোমার জন্য আজ আমি মারা পড়তে যাচ্ছিলাম। ঢং করে লকেটটা খুলে কেন রেখেছিলে? বেশ হতো ওই বাসে যদি আমি থাকতাম। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। আলো তার মুখ চেপে ধরে ডান হাত দিয়ে স্বামীন চোখ বড় বড় করে রেখেছে। আলো ধরা কালে বলে, বলবেন না এমন কথা। ঠোঁট কাঁপছে আলোর।
শামীম বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, নিজের মুখের উপর থেকে আলোর হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। আলো তার দিকে তাকিয়ে আছে, তার হাতটা মুঠো করে শক্ত করে ধরে শামীম বলতে থাকে, ফেরাউন মরে গেলে তোমার কি আছিয়া? ছি, এসব কথা আর কখনো না শুনি। রেফাউনের সাথে নিজের তুলনা করবেন না, মজা করবেন না। জামিলের সাথে নিজের তুলনা দিতে নেই, চাপা স্বরে চেঁচিয়ে বলে আলো। শামীম ম্লান হাসে, নরম গলায় বলে, তুমি তো বলতে আমাকে এটা। রাগ ছিল, ঘৃণা ছিল, ছিল। শব্দটা উচ্চারণ করে আলো চোখে চোখ রাখে শামীম। আলো চোখ নামিয়ে নেয়। শামীম বলতে থাকে, ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল অতীতকাল। তার মানে এখন নেই, রাগ নেই, ঘৃণাও নেই। আলো কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, না, কোথায় গিয়েছে সেসব? জানি না। আচ্ছা ঠিক আছে, রাগ নেই, ঘৃণাও নেই, তাহলে তো এখন অন্য কিছু একটা আছে, সেটা কি? জানি না। শামীম মুখে চকান্ত শব্দ করে বলে, জানো কি তুমি? আমি কিচ্ছু জানি না। আলো কাঁপা কাঁপা গলায় বলে। শামীম আলোর দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে বলে, এই যে মাথা মোটা মেয়ে, তোমার ভুল হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসা। অনেক বড় ভুল হয়েছে আমার। তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি এখানে জানি না জানি না জব করতে থাকো। আমি বাইরে গেলাম, দরজা লক করে দাও। দরজা খুলে শামীম বেরিয়ে যেতে নেয়। পিছন থেকে আলোর শামীমের হাত ধরে ফেলে। শামীম আলোর দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কি সমস্যা, কি চাও? আলো অপলক শামীমের দিকে তাকিয়ে আছে। শামীম ধমকের সুর বলে, কি বলবে না? কি চাও? নাকি কি চাও সেটাও জানো না? জানি, অস্ফুট স্বরে বলে আলো। কি চাও? সংসার করতে, আপনার সাথে সংসার করতে চাই ইয়াশা মির্জা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো ধরা গলায় বলে। শামীম এক দৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আমি আপনাকে স্বামী হিসাবে স্বীকার করতে চাই। কথাটা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও আলো দু চোখ বেয়ে নিশ্চুপে তরল গড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ শামীম সেই গড়িয়ে পড়া তরলের দিকে তাকিয়ে থাকে। চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি এই মুহূর্তে তার বউকে কোলে তুলে নিয়ে পুরো সিঙ্গাপুর সিটিতে আনন্দের মিছিল করতে। আজ সে জিতেছে সে। ওই পাথরকন্যা অমানবিক নয়, তাকে জিতিয়ে দিয়েছে। নিজের ভিতরটা উত্তেজনায় তোলপাড় করে দেওয়া অনুভূতিকে দমিয়ে রেখে সেই আলোর কাছে এগিয়ে যায়। দু হাতে বুড়ো আঙ্গুল দিয়ে আলোর চোখের কানিশ মুছে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, যুদ্ধ চলছিল, ভীষণ ভয়ানক যুদ্ধ। কেউ কারো কাছে হার স্বীকার করতে রাজি না, কিন্তু শেষমেশ একটা তুখোড় আত্মগরিমা ভরপুর নারী সত্তা দুর্বল প্রমাণিত হয়েছে। সে হার স্বীকার করে নিয়েছে অদম্য শক্তিশালী একজন স্ত্রী সত্তার কাছে। যে স্ত্রী সত্তার কাছে একটা কাগজ অনেক বড় গুরুত্ব বহন করে। গলা থেকে আর কোনো কথা বেরোতে চাচ্ছে না, তবুও একটা গভীর নিঃশ্বাস ফেলে স্বামীনের চোখের দিকে তাকিয়ে কোনো মতে আলো বলে ওঠে, এখন আমি কি করব মেয়র সাহেব? একটু থামে আলো, তারপর আবার বলতে থাকে, একজন কঠিন নারী সত্তা পরাজয় আনন্দ করব, নাকি একজন স্ত্রী সত্তার জয়ে আনন্দ করব? কি করব মেয়র সাহেব? তাকিয়ে আছে আলো তার স্বামীর দিকে। স্বামী চুপ করে দেখছে আলোকে। আলো বলতে থাকে, আমি জানি না, আপনি বলে দিন। তার আগে প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। গত 6 ঘন্টা অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়েছে আমার ভিতরে। আমি একটু প্রশান্তি চাচ্ছি মেয়র সাহেব। যুদ্ধ বিধ্বস্ত শরীরটা একটু স্বস্তি চাচ্ছে। স্বামীনের কয়েক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে থাকা আলোকে বুকে টেনে নেয়। আলো মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দীর্ঘ সময় দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আলো অস্ফুট স্বরে বলে ওঠে, কেন বলুন তো? অনুভূতিরা এত অবুঝ কেন? ওরা কেন একজন অপরাধীর জন্য জড়ো হয়েছে? বলুন না। আলোকে নিজে থেকে আলগা করে সামনে দাঁড় করিয়ে তার মুখটা উঁচু করে ধরে। চোখে চোখ রেখে শামীম বলে, আমিও জানি না। আলো কিছু সময় শামীমের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। শামীম ওয়েলের থেকে চকলেটটা বের করে আলোর গলায় পরিয়ে দিতে দিতে বলে, তৃতীয় এবং শেষবারের মতো পরিয়ে দিচ্ছি এটা তোমায়। যদি আর কখনো কেয়ারলেসের মতো এটা হারিয়ে ফেলো, তাহলে শাস্তি দেব তোমাকে।
লকেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। শামিন অনেকটা কাছে চলে যায়, তার হাতটা আলগে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, তুমি আমাকে জিতিয়ে দিলে আছিয়া, ধন্যবাদ। স্বরূপ, আমি কি আমার বউকে একটা চুমু দিতে পারি? আলো চোখ নামিয়ে নেয়, কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, এর আগেও তো দিয়েছেন, কখনো তো অনুমতি নেননি। শামিন ম্লান হেসে ঠান্ডা গলায় বলে, কারণ আমি চুমুটা কাঁদতে কাঁদতে লাল হয়ে যাও তোমার ওই নাকের ডগায় দিতে চাচ্ছি। আলো নিচু মাথাটা আরও নিচু করে ফেলে, ধীর পায়ে খানিকটা পিছিয়ে যায় সংকোচে, লজ্জায়। শামিন ম্লান হেসে এগিয়ে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে পাজাগুলো করে তুলে নেয়। আলো চমকে ওঠে, লজ্জা অতিশয্য শামিনের বুকের কাছে শার্ট খামচে ধরে। তখনই দেখতে পায় তার বুকের পকেটে একটা ক্ষুদ্র সাদা রঙের অচেনা ফুল। এটা এতক্ষণ সে খেয়াল করেনি। আলো ফুলটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টি। সে জানতে চাচ্ছে, তুমি আমার স্বামীর বুকে কি করছো? শামিন আলোকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে নিজেও পাশে বসে দৃষ্টি আলোর দিকে রেখে বুক পকেট থেকে ফুলটা বের করে আলোর খোপায় গুজে দিতে দিতে আলোর কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, সাদা ফুলের ভাগ্য ভালো, আমার আছিয়া খোপা পেল। আলো চুপচাপ বসে আছে দীর্ঘ সময়, মুগ্ধতা নিয়ে। শামিন তার স্ত্রীকে দেখতে থাকে, তারপর উঠে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ধন্যবাদ স্বরূপ, চুমোটা দিতে দিলে না। ধন্যবাদ স্বরূপ, এক কাপ চা বানিয়ে খাওয়াতে চাই, খাবে? আলো নিশ্চুপ। শামিন বলে, একটা গোটা রাত নির্ঘুম, বেশ মাথা ধরেছে আমার, সাথে আমিও খাবো। আলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি বানিয়ে দিচ্ছি, চুপচাপ বসে থাকো। আলোকে থামিয়ে দেয় শামিন। আলো বসে পড়ে। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে দিয়ে শামিন ফোনটার চার্জ বসিয়ে দেয়। কফি বানাতে বানাতে আলোকে বলে, কয় চামচ চিনি? 1 চামচ, অস্ফুট স্বরে বলে আলো। কফির মগটা আলোর সামনে ধরে। আলো মগটা নিয়ে নেয়। শামিন আলোর পাশে বসে পড়ে। দুজনের মধ্যে দীর্ঘ পিনপতন নীরবতা বিরাজ করছে। হঠাৎ শামিন নিজের হাতে মগটা দিকে তাকিয়ে বলে উঠে, স্বামী মির্জা তার বউয়ের জন্য কফি বানাচ্ছে, অবিশ্বাস্য ব্যাপার। আলো মুচকি হাসছে, তারপর অস্ফুট স্বরে বলে, এই 1 মগ কফির জন্য আজকে আমাকে 6 ঘন্টা টেনশনে রাখা অপরাধ, ক্ষমা করা হলো। শামিন আলোর দিকে তাকিয়ে চুমুক দেয় কফির মগে, তারপর বলে, ওই হাসিটার জন্য তোমার আজকের লকেটটা হারানো অপরাধ ক্ষমা করা হলো। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বলে, মনে করে ফোনে চার্জ না দেওয়ার অপরাধে ক্ষমা করে দেওয়া হলো। শামিন কফিতে চুমুক দিয়ে বলে, ঠিক আছে, তবে শুরু থেকে শুরু হোক। আমাকে ভুল বুঝে জনসভায় চর মারার অপরাধে ক্ষমা করে দেওয়া হলো। আলো হেসে ফেলে, তারপর মগে চুমুক দিয়ে বলে, আমার ভোলা ভালা ভাই দুটোকে ফাঁসিয়ে আমাকে নিয়ে পা ধরানোর অপরাধে ক্ষমা করে দেওয়া হলো। শামিন ম্লান হাসে, কফিতে চুমুক দিয়ে বলে, সবখানে সবার সামনে আমাকে উল্টোপাল্টো কথা শোনানোর অপরাধ ক্ষমা করে দেওয়া হলো। আলো মগে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক বিয়ে। থেমে যায় আলো। শামিন আলোর দিকে তাকায়, হাতের কফির মগটা পাশে রেখে আলোর হাত থেকে কফি মগটা সরিয়ে রাখে। তারপর আলোর হাত দুটো মুঠো করে ধরে নিজের হাতে চোখ রাখে আলোর চোখে, নরম গলায় বলে, করতে হবে না ক্ষমা, তুমি বরং করা হলো, ক্ষমা করা হলো। মৃদুস্বরে বলে ওঠে আলো। শামিন তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। আলো বলতে থাকে, যথেষ্ট শাস্তি আপনাকে দিয়েছি, ওই অপরাধটা ক্ষমা করা হলো। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর হাতে চুমু খায়। আলো নরম গলায় বলে, সম্ভবত আমার জন্য আপনার বাবার মৃত্যু হয়েছে, আমি পরোক্ষভাবে দায়ী, আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি? কথাটা বলে আলো শেষ করতে পারে না। শামিন আলোকে টেনে নিজের বুকে নেয়। আলো চুপটি করে থাকে, তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামিন বলে, সব খারাপ স্মৃতি আমি এই কফির সাথে গিলে নিয়েছি, আর কিছু বাকি নেই, কিছু নেই, আমিও গিলে নিয়েছি। ফিসফিসিয়ে বলে ওঠে আলো। কথাটি বলে ধীরে ধীরে মাথা তুলে আলো শামিনের চোখে চোখ রাখে। শামিন আলোর গালে হাত বুলিয়ে দিতে বলে, ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি।
আমার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য নয় আলো, তুমি আমার জীবনের সৌন্দর্য। তোমার অনুপস্থিতিতে আমি কুৎসিত, তুমি আমার আলো। অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে স্বামী নিয়ে আসা অনুমতি অপেক্ষা না করেই তার স্ত্রীর নাকের ডগায় চুমু খেয়ে বসে। আচমকায় পরম স্পর্শ পেয়ে আলো লাজুক মুখটা নামিয়ে রেখে বসে থাকে চুপচাপ। অন্ধকার কেটে যেতে শুরু করেছে। আলো কিছু সময় পরে স্বামীনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে তাকায়, তারপর উঠে গিয়ে উজু করে ফজরের নামাজ আদায় করে নেয়। স্বামীন বসে বসে আলোকে দেখতে থাকে, তারপর উঠে গিয়ে বিছানায় বালিশটা ঠিক করে রাখে। মোনাজাত শেষ করে উঠে ঘাড় ঘুরিয়ে স্বামীনকে দেখে আলো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তার গায়ে একটা কালো রঙের পাঞ্জাবি। লোকটাকে পাঞ্জাবিতে বেশ মানায়। তোয়ালে খুঁজে না পেয়ে স্বামীন আলোর মাথা থেকে ঘোমটা নামিয়ে আঁচল দিয়ে মুখ মুছতে শুরু করে। আলো লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। স্বামীন বলে ওঠে, তুমি কি জানো লজ্জা পেলে তোমাকে 3 গুণ বেশি সুন্দর লাগে? না, জানি না, নিচু স্বরে বলে আলো। স্বামীন আলোর আঁচল তার ডান কাঁধে টেনে নিয়ে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুয়ে দেয়। গায়ে চাদর টেনে দিয়ে নিচু স্বরে বলে, এখানে এই সিঙ্গাপুর যত খুশি আমাকে দিয়ে নিজের সেবা করিয়ে রাখো। বাংলাদেশে ফিরে একেবারে স্বামীর বাধ্যব্য হয়ে যেতে হবে। এক চুল ছাড় পাবে না তুমি আছিয়া। আলো তাকিয়ে থাকে স্বামীনের দিকে। স্বামী নিজের বিছানা শুয়ে গায়ে চাদর টেনে আলোর দিকে ফিরে শোয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। দুটো আলাদা বিছানায় শুয়ে আছে। দুটো বিছানার দূরত্ব 1 কি 2 গজ। দুটো শরীরের দূরত্ব তেমন, কিন্তু দুটো মনের সেখানে যে আর কোনো দূরত্ব নেই। স্বামী নিয়াসা মির্জা এক সমুদ্র ধৈর্যের ব্যয় করে সেই দূরত্ব কাটিয়ে উঠেছে অবশেষে। দুটো মন একে অপরকে আলিঙ্গন করে রেখেছে। কি দেখেছ না ঘুমিয়ে? আলোর চোখের দিকে তাকিয়ে স্বামীন প্রশ্ন করে। আলো মৃদুস্বরে বলে, আপনাকে ঘুমিয়ে পড়ো। 2 রাত ঠিকভাবে ঘুমাতে পারোনি, এখন পুরো সিঙ্গাপুর সিটি জেগে উঠবে আর আমরা ঘুমাবো। কথাটা বলেই স্বামীন হাই তোলার ভান করে। আলো আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে 2 চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যে তলিয়ে যায় ঘুমের রাজ্য। স্বামীন দেখতে থাকে আলোকে অপলক দৃষ্টিতে। সার্জারি করাবে না? এসব কি বলছো স্বামীন? মজা করছো? না আন্টি। রুবির কথা জবাবে স্বামীন বলে। রুবি হতভম্ব হয়ে যায়। ফোনটা বা কান থেকে ডান কানে ধরে বলে, কেন আন্টি? ওর ওই ক্ষত নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমি ওকে বুঝতে চাচ্ছি। ওই ক্ষত নিয়েও আমার কাছে নিখুঁত। আমি চাচ্ছি না। রুবি হেসে ফেলে, পরপর বলে ওঠে, তোমার ছেলে মানুষীকে আমি সাধুবাদ জানাতে পারলাম না স্বামীন। এটা ওর ভালোর জন্য করা হতো, সেটা তুমিও জানো। ও তোমার চোখে নিজেকে দেখতে, সেটা ঠিক, কিন্তু কখনো কখনো তো নিজেও নিজেকে দেখবে, তাই না? স্বামীন চুপ করে থাকে। রুবি হাসতে হাসতে বলে, তোমাকে দেখলে অবাক হতে হয় স্বামীন। একটা মেয়ে তোমাকে এভাবে দখল করে নিয়েছে, সত্যি মেয়েটির মধ্যে কিছু তো আছে। একটু থেমে রুবি বলতে থাকে, সিঙ্গাপুর গিয়েছ? সব রেডি, এখন সার্জারিটা করিয়ে ভালোই ভালোই ফিরে এসো। বোকা বোকা কথা বলে নিজেদের মহাপুরুষ সাজানোর প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসো, তার ক্ষত নিয়ে তোমার আপত্তি নেই, তাই বলে একটা মেয়ের শরীর ক্ষত নিয়ে ঘুরবে? বোকা ছেলে, রাখো এখন। রুবি ফোন কেটে দেয়। স্বামীন খোলা বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকে। এখন দুপুর, তার চোখের পাতা 1 মিনিটের জন্য ও লাগেনি। ঘাড় ঘুরিয়ে রুমের ভিতর বিছানায় ঘুমন্ত আলোকে দেখছে। গভীর ঘুমে আচ্ছন্ন আলো। ধীরে ধীরে আলো বিছানার কাছে এগিয়ে গিয়ে এক পাশে চুপচাপ বসে। তারপর আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে একটা চুমু বসাতে যাচ্ছিল। তখনই আলো চোখ খুলে পিটপিট করে তাকায়। স্বামীন থতমত খেয়ে যায়। আলো ধীরে ধীরে উঠে বসে, আশেপাশে তাকায়। স্বামীন বলে, দুপুর হয়ে গিয়েছে, তাই ডাকতে চাচ্ছিলাম তোমাকে। খিদে পেয়েছে খুব?
আলোর চোখ ডলে স্বামীনের দিকে তাকায়। মানুষটা সম্ভবত এইমাত্র গোসল সেরেছে, চুলগুলো ভেজা। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু সময় দিন, আমি রেডি হচ্ছি। চোখ থেকে এখনো ঘুম সরে যায়নি আলো। উঠে দাঁড়াতে গিয়ে ডলতে থাকে। স্বামীন শক্ত করে ধরে ফেলে। মাথা ঘুরিয়ে আলো তাকায় স্বামীনের দিকে। তারপর ওয়াশরুমে ঢুকে আলো লাগেজ থেকে একটা শাড়ি বের করে বিছানার উপর রেখে স্বামী নিজেও রেডি হয়ে নেয়। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই আলোর চোখ চলে যায় বিছানার উপর রাখা শাড়িটার দিকে। মাথা ঘুরিয়ে স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। হাত ঘড়িটা হাতে পরে নিয়ে স্বামীন বলে, ওই শাড়িটা পরো। আলো এগিয়ে গিয়ে শাড়িটা হাতে তুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কমলা আমার অপ্রিয় একটি রং। আমার অপ্রিয়, কিন্তু কমলা রঙের শাড়িতে তুমি আমার প্রিয়। আলো শাড়ি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামীন বলে, তৈরি হয়ে থাকো, আমি নাফিজা আন্টির কাছে যাচ্ছি কথা বলতে। একটু পরে সে তোমাকে নিয়ে যাব। স্বামীন চলে যায় দরজা লক করে। আলো নিজেকে জড়িয়ে নেয় কমলা রঙের সিল্কের শাড়িটাতে। বুকের আঁচল তুলে সে বুঝতে পারল স্বামীনের কথা মিথ্যে নয়, এই রংটাতে তাকে মানায়। শ্যামলা ধাঁচের মেয়েদের উচিত এই রংটা পরে দেখা। নিজেরাই নিজেদের মুগ্ধ হয়ে দেখবে। ফোনের রিংটন বেজে উঠল। আলোর ঘোর কেটে যায়। ওটা স্বামীনের ফোনের রিংটন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ও লোকটা। রিংটন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণে আবার বেজে ওঠে রিংটন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছে। আসলে বাবার ডেথ সার্টিফিকেটটা দরকার ছিল। মেজো ভাইয়াকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়ার ল্যাপটপে কপি আছে, একটু ভুলে দেবে ভাইয়াকে? ইটস আর্জেন্ট। আচ্ছা আসলে বলবো। দুজনে চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে উঠে, ওখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্তোসা আইল্যান্ড। ছবি তোলনি দুজন? না। আচ্ছা আজ ছবি তুলবে। ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে, আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলো অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুব আগ্রহ নিয়ে কথা বলছে। স্বামীন দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে আলো তার ফোনের কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে? ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে স্বামীন কিছুক্ষণ কথা বলে রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ওই বারবার ফোন দিচ্ছিল। আপনি কি মাইন্ড করলেন? স্বামীন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করছি। এত মাইন্ড করেছি যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আলো বুঝতে পেরে যায় স্বামীন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। স্বামীন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পিছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নার আলোর প্রতি বিলম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতে পুরুষালিত রুক্ষ গালে স্পর্শ আলো শিহরে ওঠে। চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। স্বামীন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে ওঠে, বধূ কোন আলো লাগলো চোখে? বুঝি দীপ্তির রূপে ছিলে সূর্যলোকে। আলো এক পলক স্বামীনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, খেতে যাবেন না? স্বামীন আলোকে ছেড়ে দিয়ে বলে, ভালো কথা মনে করালে, ভুলেই বসেছিলাম। চলো, নাফিজা আন্টি ওয়েট করছে, তাদের সাথে লাঞ্চের ইনভিটেশন রয়েছে আমাদের।
আলো শামিনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে শামিন আলোকে দেখতে থাকে। আলো শামিনের থেকে চোখ সরিয়ে নিজে দেখে, তারপর আবার শামিনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? শামিন মেলান হাসে, তারপর আলো আঁচল টেনে ডান কাঁধে তুলে নিয়ে বলে, এইবার ঠিক আছে।